এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যের গল্প। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 1941 সালের 9 মার্চ ভারতের হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনা শুরু হয় তার। জীবদ্দশায় তিনি ভ্রমণ কাহিনী, অসংখ্য ভূতের গল্প এবং রোমাঞ্চ কাহিনী লিখেছেন। 2023 সালের 3 মার্চ ভারতের হাওড়া জেলায় দেহাবসান ঘটে লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। গল্পকারের আজকের গল্প লক্ষ্মী আচার্যের গল্প। গল্পটি নেওয়া হয়েছে 2001 সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত 50টি ভূতের গল্প বইটি থেকে। আজকের গল্প পাঠে ছিলেন শওকত সমুদ্র ও ফাতেমা জোহরা। আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। গল্পকারের গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনতে থাকি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যের গল্প। হরিহর ডাঙ্গার চর। একদিকে নাড়ুগ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহর ডাঙ্গার চর। তবে হরিহর ডাঙ্গা কেউ বলে না, বলে হরার ডাঙ্গা। সেই হরার ডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণীন। তার মতো গুণীন এ তল্লাটে কেন গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই নাকি আড়ালে আবদালে লুকিয়ে দেখেছে এ দৃশ্য। ছায়া ছায়া, কালো কালো, কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমনি, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি, রক্ত বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাঁড়ালের হাড়, শকুনির হাড়, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি। কপালে ডক ডক করত তেল সিঁদুর, লম্বা করে টানা, মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাঁটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সে লাল চোখ দুটো
নেশায় ঢুলুঢুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে, বলতো, বাবা রে, সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাও হার মানত আচার্যের কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যের। তাদের মনে এ বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যের নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর কাছে ঘেঁষবে না। সেবারে নাড়ুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যকে ধরল। আচার্য তখন সবে তার গৃহদেবতা মহাকালের পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার, আমার এখানে কেন? লোকও দুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্য। আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। আচার্য বলল, দেখি মাকে বলে কি করতে পারি। ভাব করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি। পঞ্চাবাগদি বলল, আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না। আপনার কথা যদি শোনে। আচার্য বললেন, অমাবস্যা কবে? আগে তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্য তখন হিসেব করে বললেন, বুধবারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হরার ডাঙ্গার চটানে শ্মশান কালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্য এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্য। একটা হাত শূন্য তুলে বললেন, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধ পোড়া একটা হাত আচার্যের হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্য সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সব মন্ত্র পাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গায়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ। প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও।
তোমরা এখনই কেউ যাবে না। আমি না যাওয়া পর্যন্ত সবাই এখানে থাকবে। এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে ওরে, কে আছিস? এদিকে আয়, কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছড়ছড় করে একটা ডাল পাতা জোরে নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্য বললেন, এই ঝাঁটা নেই। আয়ের আদেশ, গ্রাম থেকে ছেটিয়ে সব রোগ এখনই তাড়িয়ে দে, এখনই তাড়িয়ে দে, বুঝলি? এই মুহূর্তে এখনই তাড়িয়ে দে। আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যের হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্য বললেন, এবার এবার আমি যাব। বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফু দিতে দিতে খালের পার ধরে বরাবর চলে গেলেন আচার্য। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না। যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যের কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নাড়ু গ্রামে আর কারো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যের ভাই গোবর্ধন আচার্য একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুট ঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটির উপর বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের। অথচ যাওয়ার এই একটি মাত্র পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো, পথ চারণ মশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শুনে? উত্তর এলো, তোর হাতে কি? বিয়ে বাড়ি খেতে গিয়েছিল, এই লুচি মিষ্টি মাছ এসব আছে, ওগুলো রেখে যা, ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি। সে তো এখন শ্মশানে বসে জব করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার তো নিষেধ। দাদা বলেছে যে রাতবিতে পথে কেউ কিছু চাইলে দিবি নে। বলুক, আমার খিদে পেয়েছে, তুই আমায় দে, আমায় দিয়ে দে। দেব দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও। তাকে জিজ্ঞেস করে তারপর দেব। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো। তারপর আল পেরিয়ে পুলিতে উঠতে যাবে এমন সময় দেখলো মস্ত একটা বাঁশঝাড় শটান শুয়ে আছে রাস্তার উপর। মহা বিপত্তি, কোনো রকমেই যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললাম তো, আমাকে দাদার কাছে নিয়ে চল। তোর দাদার সঙ্গে আমার বিমান, তার কাছে তো যাব না। তবে পথ ছাড়। যা না, যা, তুই যা, যা। কি করে যাব?
রাস্তার ওপর এভাবে বাসঝাট শুইয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে? ও তো ঝড়ে পড়ে গেছে। ঝড়ে কোথায় ঝড়? আজ সারাদিন ধরে অসহ্য গুমট চলছে, পাতা নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওঠা শিগগির। ওর তলা দিয়ে গলে যা না তুই। ওর তলা দিয়ে গলে যা। তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধা হয় না? না রে, কিচ্ছু করব না। তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না। পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। দেখিস। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়ল সেখানে। বসে বসে মা মহাকালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থর থর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এখনই হার্টফল করবে বুঝি। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই, আমাদের আচার্যি পাঠিয়েছে। বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস তোর না? আচার্যি আজ 12টা বাজাবে তোর। শিগগির গাছ তোল, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল। তখন গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভিতর 3 ভূতের প্রচন্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আউ আউ আর খ্যা খ্যা শব্দ পেলাম। ওরে বাবা রে, পড়ে গেল। এবার না, আর করবি এমন? আর করবি? আর করবি কখনো? আলাদপুরের একটা লোককে ভূতে ধরলো একবার। ভূতটা ভারী বেয়াড়া। সব ওঝা হার মানল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের 2জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে। আচার্যি তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস, আরেকজনের নাম কেষ্ট দাস। আচার্যি বললেন, কি ব্যাপার ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্যি মশাই। কেন কেন কেন? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড় বেয়াড়া ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজ হার মেনেছে তার কাছে। এখন একমাত্র আপনি ভরসা। আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে? ওই আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্যি, আপনি হলেন গুণিনের সেরা গুণী। ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। আচার্যি হেসে বললেন, চল দেখি কিরকম ভূত ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস না? না হলে আর একটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্যি চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গাঁয়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত ছাড়ানো দেখতে হবে বই কি। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে বহু লোক ছুটল। আচার্যির ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক।
আচার্য রোগী দেখলেন। রোগীর চোখ মুখের ভাব দেখে বললেন, এই বলাটা আচার্যের বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। বলে আচার্য বললেন, দাও দুটি সর্ষে চোয়া আর গুটি কত পেকাটি দাও। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুইয়ে প্যাকাটি ভেঙে আচার্যকে এগিয়ে দিল। আচার্য ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চোয়া ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথায়? রোগী তখন বাবারে তারপর প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোয় ফু দিয়ে মুখে ধোয়া দিলেন আচার্য। রোগী তো কাঁটা ছাগলের মতো ফরফর করতে লাগলো। তখন তোর দুটি পায়ে পড়ি, আমায় অমন করিস না রে। আমি এক্ষুনি ওকে ছেড়ে যাচ্ছি, আমি এক্ষুনি ছেড়ে যাচ্ছি। আচার্য বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলি কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গোঁ গোঁ করে। আচার্য আবার বললেন, ওই রে, কি হলো বল, বল ওকে ধরেছিলি কেন? ও কেন আমার গায়ে মাছ ধোয়ার জল ছুঁড়ে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাদতলাতে দাঁড়িয়েছিলাম। কেন তুই ওদের ছাদতলাতে ছিলিস? হ্যাঁ, ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে ফেলেছে? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে কেন? বেশ করেছে ফেলেছে। তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? মারে, আমি কি ওকে দেখেছি? ওদের ছাদতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে দেখতে না পেয়ে তোর গায়ে জল ফেলেছে, তা বলে তুই ওকে ধরলি? রোগী তখন প্যাঁচে পড়ে চুপ করে যায়। আচার্য বললেন, তার মানে ইচ্ছে করে ওকে ধরবি বলেই ওর জল তুই গা পেতে নিয়েছিস, তাই না? না, তা কেন? আচার্য গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? তাহলে কেন ধরেছিস? বল কেন ধরেছিস? তোর গ্রামের লোককে তো ধরিনি আচার্য। ওরে বেটা, হ্যাঁ, যাক, তুই একে ছাড়বি কিনা বল? ছেড়ে দেব, সত্যি ছেড়ে দেব। ছেড়ে দেব নয়, এক্ষুনি ছাড়তে হবে, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, তোকে এক্ষুনি ছাড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। অবাক কাণ্ড! যেই লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যকে প্রণাম করে উঠে বসল। সকলে জয়ধ্বনি করলো আচার্য। বলল, এ বাবা, এ কি জাতা লোক নাকি? এ তো আচার্য। মনে করো ভূতে আচার্যের পাল কি ভয়? কত ভূত জব্দ হলো। আরে এ বেটা কোন ছাড়? ওহ, জবেল কি দেখলুম রে ভাই, বলে যে যার মতো চলে গেল। আচার্যও নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন।
আপনারা শুনছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যের গল্প। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত গল্প শুনতে বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনতে থাকি লক্ষ্মী আচার্যর গল্প। পরের দিন সকালে আলাদাপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস কেষ্টদাস আবার এলো, এসে হাতজোড় করে বলল, পিন্নাম হয় আচার্য মশাই। আচার্যি তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই। আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্য। কি আবার এসেছে? এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্য ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়, আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুত। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়। আচার্য বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে। বলল, কি হবে আচার্য মশাই, কি হবে? কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আমি তো আছি নাকি? আচার্য মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্য ভূতের ঠেটামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও ৮০-র উপর বয়স তো হলো। মন্ত্র শক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে? এই বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে ভালো লাগে কারো? শেষে একদিন রেগে বললেন, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আমি তো আছি নাকি? তারপর রোগীর বাড়ির লোকদের বললেন, ঠিক আছে, আজ এর একটা হেস্তনেস্ত করবই। দেখ, আজ আর আমি যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যেই সময় যাই, কাল তার চেয়ে আগেই আমি যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এ কথাটা রোগী যেন কোনো রকমেই জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্য ঠিক দুপুর বেলায় চললেন ভূত ছাড়াতে। আলাদপুরে পৌঁছেই আচার্য করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পড়ে সেই বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যকে দেখেই আঁতকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউ মাউ করে উঠল সে, কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য। পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করলেন আচার্যকে। অতি কষ্টে চিঁচি করে বলল, মরে গেলুম আচার্য মশাই, আর তো পারি না। এই মাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমায়। আচার্য বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এক্ষুনি এসে ধরবে ও তোমাকে।
আচার্যের কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী। চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? এত লোকের ওলা উঠো হয়, তোর হয় না? তোর কি আমার পাকা ধারে বই দিয়েছি আমি? আমাকে তাড়ানোর জন্য এমন উঠে পড়ে লেগেছিস? আচার্য বজ্রগম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিল। কেন তুই অন্যে দিলি? আজ তোর শ্রাদ্ধ করব বলে দণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তোবা গালাগালি করলো আচার্য। আচার্য রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে চলে যাব, তা আবার কেন ধরলি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্য এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বের করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠে বলল, ওরে বাবা, ওটা তুই কেন বের করলি আচার্য? শিবু চ্যানেলের জামাই বিশুর করটি ওটা। ও যে আমি চিনি। শিবুকে চাপে কাটলো সেবার রথের দিনে। তা যে মরাকে পোড়াতে দিলে না। গায়ের লোকেরা বলল কলার বাঁধেছি করে ওটা কালের জলে ভাসিয়ে দাও। সেই মরা বাবুর মায়ের কালে ভেসে দেখলো গিয়ে হরার ডাকার চটানে। সে আর পুকুরে চিড়াচিড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পচালি। তারপর তোর ছেলেরা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্য, তোর পায়ে পড়ি, ওটা রেখে দে। আচার্য তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন। বললেন, দেখেছিস তো? দেখেছিস? ওতে কি রে আচার্য? এ হলো সাতী নক্ষত্রের জল। আচার্য মরার মাথার খুলিতে সাতী নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বিড় বিড় করে সব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন ওরে বাপ রে, ওরে বারে, ওরে বাপ রে, ওরে ওরে মা, ওরে মা করে চেঁচিয়ে উঠল। ওরে আমার ঘাট হয়েছে রে। তোর পায়ে পড়ি আচার্য, আমায় ছেড়ে দে। আর ধরবো না একে। আমায় ছেড়ে দে আচার্য, আমায় ছেড়ে দে। তোকে তোকে আজ ঝাঁটা পাইটা করে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল। দেখ আচার্য, মুখ সামলে কথা বলবি। তুই আমাকে জাতা মনে করিসনি। এককালে আমি মস্ত পণ্ডিত ছিলাম। আজ কর্মদোষে প্রেত জনি পেয়েছি। যা বললি তার কোনো দিনও বলবি না। বেশ করব, বলবো, বেশ করব। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এই রকম ছ্যাঁচড়ামো করে? খবরদার বলছি আচার্য, আমার সঙ্গে সমীয় করে কথা বলবি। বেশ বলবো, বলবো। তুই সত্যি পণ্ডিত কি আকাট মুখ্য তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, তুই আমাকে পরীক্ষা কর। বল দেখি, হরধনু কে ভেঙেছিল? তোর মরা বাবা ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না। আমায় এবারের মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্য, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। বেশ বেশ, তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি?
বলবো না। ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরো গালাগালি দেব। একান্তই বলাবি তাহলে? তবে শোন, সীতার পতির যে নাম, দশরথের ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাস না আচার্যি, ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 সত্যি করছি, আর কখনো এই সীমানায় আসবো না। এবার আমায় ছেড়ে দে। যা, দূর হয়ে যা, যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস তুই? বল দেখি। এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না। আমার শরীর বড় দুর্বল। আমায় অন্য কিছু করতে বল আচার্যি। তবে ওই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই নে। বেশ। ওই পাকুর গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা। তবে তা যাচ্ছি, গন্ডি মুছে দে। আচার্যি গণ্ডি কেটে দিলেন, তারপর সকলকে বললেন, পাকুর গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে। কেননা ভূতে ধরা লোকের গা থেকে যদি ভূত ছেড়ে যায়, তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হলে মৃত্যু হতে পারে। ওঝার বাবারও তখন আর কিচ্ছু করবার থাকে না। যা হোক, রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবে টলতে টলতে পুলি ধরে পাকুর গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুর তলায় যাওয়া মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মড় মড় শব্দে ভেঙে পড়ল গাছতলায়। আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্যে উঠে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেলল রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে ধরে নিয়ে এলো তাকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যের কৃপায় সে যাত্রা বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যের জন্য ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরো বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো বেরো শালারা, বেরো। যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে। আমি কি করেছি রে? হ্যাঁ, আমি কি করেছি? আমায় তো সমত করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমি বড় না? মায়ের চেয়ে আমি বড়? কাজেই আচার্যের কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্যি গুণীন মানুষ তো, দিন রাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হরার ডাঙায়। হরার ডাঙার চটানে সেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূতেরা আলোর রেখার মতো কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাঁজার কলকেটা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাতে নিয়ে সাজতে বসতো। থেকে ফু দিয়ে আগুন বের করে ধরাতো। তারপর বলতো, এই নে খা, একটু পেশাদ আমাদেরকেও দিস আচার্যি। আচার্যি একটা টান দিয়ে ভূতদের হাতে তুলে দিতেন সেই কলকেটা।
তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এ দৃশ্য যারা দেখত তারা এসে গল্প করত অন্যদের কাছে। সকলে অবাক হয়ে শুনে যেত, চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠত। পেঁচোই পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, চারদিকে ছেলে বাঁচে কখনো? খবর গেল আচার্যের কাছে। বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরলো আচার্যের। দয়া করুন আচার্য মশাই, দয়া করুন। দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে। ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবে তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরার ডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওইখানেই বস মা, ছেলেটা দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে, ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি দিয়ে দিচ্ছি। ছেলেকে তুলে ধরলো মা। অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটিকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিলেন। সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখলো। আচার্যি বললেন, এখানে রাখলি কেন? যা, ওকে শয়ের উপরে শুইয়ে দিয়ে আয়। না না, আতুরের ছেলে, ওকে শোয়াবেন না আচার্য মশাই, কচিকা বড্ড লাগবে। আচার্যি বললেন, তুই তুই এখানে এলি কেন? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্যি গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, ওই রে, যা, শয়ের উপর রেখে আয় ওকে। অমনি সেই হাত দুটো ছেলেটাকে তুলে নিয়ে রেখে এলো শয়ের উপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটি, কখনো লাল কখনো নীল কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্যি তখন ছেলের মাকে বললেন, এবার তোর ছেলে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল। উঠো না, বসো বসো বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? উঠে আয়, উঠে আয়। কিন্তু ছেলেটি উঠে এলো। আচার্যের ভেলকিতে সবকিছুই সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্য বললেন, যা, খুব বেঁচে গেছে যাত্রা, আর কোনো ভয় নেই, সাবধানে রাখিস। কাল
কাল একটা মাদুলি করে দেব, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যের যশের ধারা গড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এইভাবে দিন যায়। একদিন আচার্য যখন খরার ডাঙায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন, গুনিন তখন নেশায় চুর। কি রে? আচ্ছা তুই এত সাহস পেলি কোত্থেকে রে? কেন? আমার মা ব্রহ্মময়ের কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা তোর কি কোনো কিছুতেই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূতই। ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়ায়? তা বটে, তা বটে। কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস যে? না মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনে, তাই জিজ্ঞেস করছিলুম যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সেই ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এ কথা রোজই হয়। আচার্য বললেন, ওরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? বল না গুনিন, বল বল না, শুন বল। আমি কাউকে ভয় করি না, না কাউকে ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না। ভূতেরা চুপ করে যায়। অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যের পালকি বয়ে আনছিল। আচার্য সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তা সত্ত্বেও সে বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেদিনও ভূতেরা বলল, বল না গুনিন, তোর কিসে ভয়? ভয় আবার কিসে? বল না বাবা, আরে বল বল। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারিদিকে ঘুরিয়ে আচার্য বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে 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 কি বল না। শ্মশানে নাম্বার মুখে যে শেওড়া গাছটা আছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শেওড়া গাছের ডাল থেকে একটা ভুট্টাটারু পাখি ডেকে ওঠে। তাকে রোজ ডাকে। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে, তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। এই যা, আর কিছু নয়। এই কথা আমাদের আগে বলিস ঠিক আছে গুনিন? দেখ না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই রে, একেবারে খতম করে দে বেটাকে। সে কথা আর বলতে। কিছুক্ষণ পরেই হরার ডাঙ্গা এসে গেল। আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘুরঘুরটি অন্ধকারে বন বাদারের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল সেদিনও, হু হু হুট্টে টে। চমকে উঠলে গুনিন। আর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। অমনে কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখিটার স্বর নকল করে।
শুধু তারা নয়, আশপাশ থেকে কারো দিক থেকে তখন সে কি হাসি! শ্মশানের শ থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো উঠে দাঁড়ালো। গুনিন বুঝতে পারলেন আজ তার আর নিস্তার নেই। নেশার ঘোর কেটে গেছে তখন। বুক ঢিপ ঢিপ করছে ভয়ে, ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি অসহ্য যন্ত্রণা। কোমরের অস্থিসন্ধিটাও ভেঙে গেল নাকি? বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধ হয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্যি দেখতে পেলেন দুটো আধপোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যের গল্প। গল্পটি নেওয়া হয়েছে 2001 সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত 50টি ভূতের গল্প বইটি থেকে। আজকের গল্প পাঠে ছিলেন শওকত সমুদ্র ও ফাতেমা জোহরা। আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। গল্পকারের গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন।